যে সমস্ত শিক্ষার্থী নবম শ্রেণীতে পাঠরত তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীতে ভারতের সম্পদ থেকে কি কি ম্যাপ পয়েন্টিং আছে, যে ম্যাপ পয়েন্টিং গুলো করলে তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। দেখো, অনেক স্টুডেন্টের মধ্যে ভয় থাকে ম্যাপ পয়েন্টিং নিয়ে, যে ম্যাপ পয়েন্টিং করতে পারে না বা তারা পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং ছেড়ে চলে আসে, বা যদিও করে আসে সেক্ষেত্রে দেখা যায় ম্যাপ পয়েন্টিং এ ফুল মার্কস আসে না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে সহজ সরল পদ্ধতিতে ম্যাপ পয়েন্টিং করা যায়, বা ম্যাপ পয়েন্টিং করার সময় কি কি নিয়ম নীতি মনে রাখা উচিত, অথবা অনেকে প্রশ্ন করে নির্দেশিকার টেবিল দেবো কিনা। তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখো, সর্বপ্রথমে আমি বলে রাখি, ম্যাপ পয়েন্টিং কোনোদিনও একটা ক্লাসে শেষ করা সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করছি এই ভিডিওতে ভারতের সম্পদ থেকে সমস্ত ম্যাপ পয়েন্টিং আলোচনা করতে। তো এক্ষেত্রে ভিডিওটি যদিও একটু বেশি বড় হয়ে যায়, তবুও তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে, বা তোমাদের ম্যাপ পয়েন্টিং এরপরেই দেখবে সহজ সরল মনে হবে, বা পরীক্ষাতে তোমরা এই ভিডিও দেখার পরে হয়তো তোমরা ম্যাপ পয়েন্টিং এ ফুল মার্কস পেতে পারো। সর্বপ্রথম যেটা বলে দেই, ক্লাস 9-এ ম্যাপ পয়েন্টিং আসে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে। আঞ্চলিক ভূগোলে আবার দুটো অংশ রয়েছে, এক রয়েছে তোমাদের ভারত এবং আর একটি রয়েছে পশ্চিমবঙ্গ। দেখো, ম্যাপ পয়েন্টটি কোনো সময় ভারত থেকে 5 নাম্বার, পশ্চিমবঙ্গ থেকে 5 নাম্বার। আবার দেখা যায় কোনো সময় শুধু ভারত থেকে 10 নাম্বার বা পশ্চিমবঙ্গ থেকে 10 নাম্বার আসে। যাই আসুক, 5 আসুক বা 10 আসুক, আমার উদ্দেশ্য পরীক্ষায় সঠিকভাবে ম্যাপ পয়েন্টিং করে আসা, এবং যত নাম্বার দেওয়া থাকবে সেই ফুল মার্কস পেতে হবে। তো আজকে আমি এই ভিডিওতে মূলত কি বললাম, ভারতের সম্পদ থেকে ম্যাপ পয়েন্টিং আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। তাই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ক্লাসের বা ভূগোল বিষয়ের সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো। দেখো, যেটা বলা হচ্ছে ভারতের সম্পদ থেকে যে অংশগুলো রয়েছে, দেখো, এক রয়েছে আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি। এতগুলো অংশ থেকে তোমাদের যে কোনো 5টি বা যে কোনো 10টি ম্যাপ পয়েন্টিং আছে। সবার প্রথমে এই দুটো পার্ট, অর্থাৎ এই যে দেখালাম আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, এই অংশটা তোমরা খাতায় টুকে ফেলো। দিয়ে প্রথমে ম্যাপ পয়েন্টিং করার আগে তোমরা 2 দিন 3 দিন ধরে বারবার পড়তে থাকো, মুখস্থ করতে থাকো। সর্বপ্রথম বলে দিই, এখানে যেটা লেখা আছে এখান থেকে তোমরা শিওর 100% শর্ট কোশ্চিন তো পাবেই পাবে, তাছাড়া তোমরা 100% কমন ম্যাপ পয়েন্টিং এখান থেকে পাবে। দেখে নাও, আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি। প্রথমে যেটা বলছি, দেখো, আকরিক লোহা থেকে দেখো, ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনি, তাহলে নাম কি? বায়লাডিলা। দেখো, পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং তোমাদের হয় এই অংশটা তুলে দেবে, নতুবা এই অংশটা তুলে দেবে। আমি কি বললাম, তোমাদের হয় দেবে, দেখো, কোশ্চেন আকারে যদি এটা দেয় ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনি, তাহলে তোমাকে ম্যাপ পয়েন্টিং করে ব্যাকেটে লিখতে হবে যে ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনির নাম কি? বায়লাডিলা। আর যদি শুধু বায়লাডিলা দেয়, তাহলে সেক্ষেত্রে ব্যাকেটে তো কোনো কিছু লেখারই নেই। তার মানে ম্যাপ পয়েন্টিং দুভাবে আসে। একটা হচ্ছে তোমাকে সরাসরি জিজ্ঞেস করে দিতে পারে, সরাসরি তোমাকে নির্দেশ করতে পারে যে বাইলাডিলা কোন অংশে পড়েছে সেটা তোমাকে দেখাতে বলে, নতুবা তোমাকে কোশ্চেন আকারে দিতে পারে এইভাবে, যে ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনি। দেখা যাবে তুমি বাইলাডিলা করে গেছো, তুমি হয়তো জানো না যে এটাই ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনি, তাহলে তুমি সেক্ষেত্রে করে আসতে পারবে না। তাই তোমাকে কি বললাম, আগে এই অংশগুলো খাতায় লিখে ভালো করে পড়ে নাও। নেক্সট কি বলছি, দেখো, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট লোহা খনি নাম কি? কুদ্রেমুখ। বা এই কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, দক্ষিণ ভারতের একটি লোহা খনির নাম কি? কুদ্রেমুখ। নেক্সট কি বলছি, মধ্য ভারতের একটি লোহা খনি জব্বলপুর, উড়িষ্যার একটি লোহা খনি বাদাম পাহাড়। মানে উড়িষ্যার একাধিক ধরো লোহা খনি থাকতে পারে, তার মধ্যে আমি কোনটা দেখাচ্ছি না, বাদাম পাহাড়। তোমাকে কোশ্চেন কিন্তু এইভাবে দেবে যে উড়িষ্যার একটা লোহা খনি দেখাতে বলবে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমি কি দেখাবো না, বাদাম পাহাড়। তোমার যদি মনে হয় আলাদা কিছু তুমি দেখাতেও পারো, তাতেও কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, কয়লা থেকে কি বলছি,
ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া, অথবা ঝাড়খণ্ডের একটি কয়লা খনি, কি হবে অ্যান্সার? একই, ঝরিয়া। ভারতের প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ, অথবা দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি রানীগঞ্জ। বোকারো কয়লা খনি, তাহলে সরাসরি এটা কোশ্চেন, সরাসরি এটা দেওয়া আছে। যেমন এগুলো কি, যেমন কোশ্চেন আকারে দেওয়া আছে, দেখো যে ভারতের বৃহত্তম কয়লা খনি, তাহলে তোমাকে ব্যাকেটে সেখানে লিখতে হবে ঝরিয়া। নেক্সট কি বলছি, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি নিভেলি। নেক্সট কি বলছি, দেখো এই কোশ্চেনের অথবা দক্ষিণ ভারতের কয়লা খনি, ভারতের টার্সিয়ারি যুগের বৃহত্তম কয়লা খনি। যাই হোক, এইভাবে তোমরা কি বললাম, আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ, সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, তোমরা এটা খাতাতে তুলে নেবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। ভূগোলের যে কোনো ধরনের কোশ্চিন বা যে কোনো ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো, ম্যাপ পয়েন্টিং করার আগে, অর্থাৎ ভারতের সম্পদ ম্যাপ পয়েন্টিং করার আগে যেটা তোমাকে সবার প্রথমে করতে হবে, আমি যেটা দেখাচ্ছি, দেখো বাম সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের একটা রাজনৈতিক ম্যাপ। তোমাদের যদি অ্যাটলাস বই থাকে ওখানে পেয়ে যাবে, নতুবা একটা রাজনৈতিক ম্যাপ তোমরা কিনবে, আর একটা এইভাবে রাজ্য অনুযায়ী একটা ব্ল্যাঙ্ক ম্যাপ কিনবে, দুটো ম্যাপ। তাহলে একটা কি বললাম, একটা রাজনৈতিক ম্যাপ, আর একটা রাজনৈতিকের তোমরা ব্ল্যাঙ্ক ম্যাপ কিনবে। ক্লিয়ার? প্রথমে তোমরা কি করবে, এই রাজনৈতিক ম্যাপটি দেখে দেখে কোথায় কোন রাজ্য আছে, ঠিক আছে, সে হিমাচল প্রদেশ হোক, পাঞ্জাব হোক, উত্তরাখণ্ড হোক, রাজস্থান হোক, মধ্যপ্রদেশ হোক, প্রত্যেকটা রাজ্য কোথায় আছে তোমরা এটা বারবার মুখস্থ করার চেষ্টা করো এবং প্র্যাকটিস করার চেষ্টা করো। মানে প্রথম দিন হয়তো এটা বারবার পড়লে, তারপরের দিন কি করবে, সাইডে তুমি এরকম একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নেবে। ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে এখানে তুমি বলার চেষ্টা করো কোনটা কোন রাজ্য। বোঝা গেল? যখন তুমি দেখবে প্রথম দিন পারছো না ঠিক করে, দ্বিতীয় দিনে ঠিক করে পারছো না, এক সময় দেখবে তুমি এই ব্ল্যাঙ্ক ম্যাপে প্রত্যেকটা অংশ তুমি লিখতে বা বলতে পারছো কোনটা কোন রাজ্য। ক্লিয়ার? এবার তুমি কোনটা কোন রাজ্য যদি তুমি বলতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার ম্যাপ পয়েন্টিং অনেক অংশে সহজ হয়ে যাবে, অনেকটাই তোমার সহজ হয়ে যাবে। কারণ যেটা স্টুডেন্টরা বুঝতেই পারে না যে আমার রাজ্যটা কোন অংশে রয়েছে। ধরো যদি এক্সাম্পল আমি তোমাকে বলি, যে ধরো এক্সাম্পল বলছি আমি, দেখো পশ্চিমবঙ্গের একটি সম্ভাব্য ভূতাপ শক্তি কেন্দ্র। তার মানে তুমি যদি জানো যে পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন অংশে আছে, ধরো এটা আমার পশ্চিমবঙ্গ, যদি পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন অংশে আছে, তাহলে তুমি একটু আন্দাজ করতে পারবে যে ওই এলাকাটি কোন অংশে হতে পারে, মোটামুটি একটা আন্দাজ করতে পারবে। অনেকে কি করে, যারা পশ্চিমবঙ্গের ভূতাপ শক্তি কেন্দ্র, আমি ধরলাম পশ্চিমবঙ্গের মধ্যে এখানে কোথাও একটা হবে, অনেকে কি করে এদিকে দিয়ে দেয়, সে একদম নিট ফল তো জিরোই পায়। কারণ এখানে যদি তোমার ধরো সামান্য যদি একটু আধটু এদিক হয়, দেখো ম্যাপ পয়েন্টিং কোনো স্টুডেন্টের ক্ষেত্রে 100% অ্যাকুরেসি নিয়ে করা সম্ভব নয়। সামান্য একটু এদিক ওদিক হবে, ধরো এদিকের ম্যাপ পয়েন্টিং তুমি এদিকে করে দেবে, সেটাতে কেটে অবশ্যই শূন্য করে দেবে। ক্লিয়ার? ধরো সামান্য, ধরো এই জায়গায় হওয়া উচিত ছিল, তুমি সামান্য একটু উঠে গেছে, সেক্ষেত্রে কি করা হয় থাকে, স্টুডেন্টকে দেখে অনেকটা মার্সি করা হয়ে থাকে। কিন্তু একদিকের অংশ অন্যদিকে দিয়ে দেবো বললে সেটা কোনোভাবেই মার্সি করা হয় না। বোঝা গেল? এটা তোমার প্রথম দিনের কাজ। নেক্সট কি করবে, দেখো আমি আলোচনা করব আকরিক লোহার ম্যাপ পয়েন্টিং। দেখো আকরিক লোহার ম্যাপ পয়েন্টিং করতে গেলে কি কি কোশ্চিন আসে আমি দেখে নেই। সবার প্রথমে আমি বলে দেই তোমাদের, ধরো ম্যাপ পয়েন্টিংয়ে এইভাবে কোশ্চিন দিয়েছে আকরিক লোহা থেকে। এখানে ধরো কোশ্চিন দেওয়া আছে 10-এর দাগ, এটা দেওয়া আছে এ, 10-এর এ, বি, এটা সি, এটা ডি। তাহলে তোমার যেটা কাজ, প্রথমে হচ্ছে এখানে কিন্তু যে ম্যাপ পয়েন্টিং পাবে, এখানে তোমার নাম লিখে নেওয়া এবং তোমার ক্লাস লিখে নেওয়া, সেকশন যদি থাকে সেকশন বা রোল নাম্বার থাকলে তুমি এটা ফিল আপ করে নেবে। সবার প্রথমে স্টুডেন্ট যেটা ভুল করে, যে ম্যাপের উপরে দাগ নাম্বার দেয় না। তাহলে কি বললাম, এখানে তোমার 10-এর দাগ দেওয়া রয়েছে, তাহলে আমি এখানে সবার প্রথমে কি করব, 10-এর দাগ দেব। তারপরে দেখো এ, এতে কি দেওয়া ছিল বলো তো, এতে কি দেওয়া ছিল না, ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনি। তাহলে দেখো আমি একটা নির্দেশিকার টেবিল বানাতে হবে, এখানে কতগুলো দেওয়া আছে, 1 2 3 4, তাহলে চারটা অনুযায়ী তুমি একটা নির্দেশিকার টেবিল বানিয়ে ফেলবে। যদি পাঁচটা দেওয়া থাকে, পাঁচটা অনুযায়ী নির্দেশিকার টেবিল বানিয়ে ফেলবে। সবার প্রথমে নির্দেশিকার টেবিল বানিয়ে নাও।
বোঝা গেল? শুধু এই দিকে সিম্বল গুলো তুমি খালি রাখবে, এই 5টা নাম কি 4টা নাম যেটা দেওয়া থাকবে কোশ্চেনে তুমি পরপর লিখে ফেলো। এবার নির্দেশিকার টেবিলটা কোথায় বানাবে? তুমি দেখবে ম্যাপের মধ্যে যেখানে তুমি ফাঁকা জায়গা পাবে, চেষ্টা করবে ম্যাপ যেদিকে আছে সেদিকেই তুমি ম্যাপ পয়েন্টিং এর নির্দেশিকার টেবিল বানাতে। তবে এক্ষেত্রে বলে দেই তোমাকে, পেনে না করাই ভালো। তুমি দোকান থেকে বা কি করবে, 0.5 পেন্সিল কিনে নেবে, 0.5 বা যেটাকে আমরা বলি 0.5 পেন্সিল, 0.5 পেন্সিলে ম্যাপ পয়েন্টিং করার চেষ্টা করবে। তবে তুমি নির্দেশিকাটা পেনে লিখতে পারো, পেনে লিখলে অবশ্যই ভালো লাগে। তুমি চেষ্টা করবে পেন্সিলে লিখতে, বা পেনে লিখলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাপ পয়েন্টিং গুলো তুমি চেষ্টা করবে ওই 0.5 পেন্সিলে করাটাই সবচেয়ে বেস্ট। কারণ তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ভুল হতে পারে, বা ইরেজ করতে হতে পারে। ক্লিয়ার? প্রথম যেটা করবে, ম্যাপ পয়েন্টিং করার দরকার নেই, তুমি ফার্স্টে করবে নির্দেশিকার টেবিল বানিয়ে নাও। তাহলে এখানে 4টা কোশ্চিন আছে, ধরো তুমি 4টা কোশ্চিন পরপর পরপর তুমি তুলে নাও। দেখো এখানে কি বলেছে, ধরো আমি এখানে বললাম আমি বায়লা ডিলা আমি কেটেই দিলাম। বোঝা গেল? ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনি। তাহলে দেখো এখানে লিখে ফেলবে ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনি। কিন্তু এখানে কোনো অ্যান্সার লেখার দরকার নেই। দেখো আমি এখানে কালার দিয়েছি, তুমি কিন্তু পরীক্ষাতে কালার দেবে না। আমি তোমাকে কালার দিয়েছি এই কারণে, তোমাকে ম্যাপ পয়েন্টিংটা বোঝানোর জন্য। দেখো, ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনি। ক্লিয়ার? তাহলে এখানে ব্যাকেটে আমি লিখে দিয়েছি কি, বায়লাডিলা। বোঝা গেল? কিন্তু এখানে দেখো দাগ নম্বর কি দেওয়া আছে, এখানে কিন্তু তোমার দাগ নম্বর দেওয়া আছে এ। তাহলে তোমাকে কিন্তু এখানে দাগ নম্বর লিখতে হবে এ। নির্দেশিকাতে দাগ নম্বর না দিলেও চলবে। যেটা স্টুডেন্টরা সর্বপ্রথম ভুল করে, যে ম্যাপ পয়েন্টিং এ তারা কোশ্চেনের দাগ নম্বর দেয় না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, সবার প্রথমে তুমি দাগ নম্বর দেবে। দাগ নম্বর কোথায় কি দিতে হবে, বোঝা গেল? ক্লিয়ার? এটা আমি বোঝাতে পেরেছি। নেক্সট, নির্দেশিকার টেবিল করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? এবার যদি তোমার কোশ্চেন আকারে দেওয়া থাকে, কোশ্চেনের অ্যান্সারটা যেখানে ম্যাপ পয়েন্টিং করছি সেখানে আমাকে ব্যাকেটে অ্যান্সারটা লিখে দিতে হবে। ক্লিয়ার? এবার আসবো সিম্বল নিয়ে। দেখো এখানে তো আমাকে বলেছে লোহা খনি, মানে একটা নির্দিষ্ট জায়গাকে বলেছে, নির্দেশ করেছে। আমি এখানে কি সিম্বল দিয়েছি না, একটা গোল করে আমি সেটাকে একটা গুণিতক করে কেটে দিয়েছি। তোমার যদি মনে হয় তুমি এটাকে একদম গোল করে দেবে, করতে পারো। তোমার যদি মনে হয় এটা করবে, করতে পারো। তোমার যদি এটা করবে, করতে পারো। তোমার যদি এটা করবে, করতে পারো। তার মানে আমি যে সিম্বল দিয়েছি সেই সিম্বল তোমাকে দিতে হবে তা কিন্তু নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি যে সিম্বল দেব সেটা দেওয়া বেস্ট। বোঝা গেল? তবে তুমি এক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি তোমার মতো সিম্বল ইউজ করতে পারো। তাহলে ছত্তিশগড়ের বৃহত্তম লোহা খনি এটা। নেক্সট কি বলছি, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, এই যে ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি, মধ্য ভারতের একটি লোহা খনি, দেখতে পেয়েছো মধ্য ভারতের একটি লোহা খনি। তারপরে কি বলছি, উড়িষ্যার একটি লোহা খনি, দেখো উড়িষ্যার একটি লোহা খনি। বোঝা গেল? তাহলে এখানে শুধুমাত্র আমি এই ম্যাপে কিন্তু আকরিক লোহাগুলো দেখিয়েছি। তার মানে পরীক্ষা এই নয় যে একটা ম্যাপে শুধু আকরিক লোহা পড়বে, এখান থেকে হয়তো যে কোনো একটা দেবে। মানে আমি যে ফার্স্টে এই ছকটা দেখিয়েছি না, এই ছক আর এই ছক, এখান থেকে যে কোনো 5টা বা যে কোনো 10টা দেবে। মানে তোমাকে যেখান থেকে হোক তুলে দেবে। বোঝা গেল জিনিসটা? নেক্সট কি বলছি, দেখো কয়লা। তাহলে কয়লা থেকে কি কি কোশ্চেন আসে দেখে নিই। কয়লা থেকে তো বলে দিয়েছি, কোশ্চেন গুলো আমি আলোচনা করে দিই। ধরো এক্সাম্পল 3-4টা, নাকি বোকারো কয়লা খনি। দেখো বোকারো কয়লা খনি, এখানে দেখো বোকারো কয়লা খনি। তাহলে বোকারো কয়লা খনি কোনটা, না এটা। বোঝা গেল? দেখো সেখানে ব্যাকেটের কোনো কিছু লেখার প্রয়োজন হয়নি, কারণ ডিরেক্ট দিয়েছে যে বোকারো কয়লা খনি কোনটা সেটাকে ডিরেক্ট দেখাতে বলেছে। যদি বলতো দেখো এক একটা বলছি, ভারতের বৃহত্তম কয়লা খনি, তাহলে ঝরিয়া। তাহলে দেখো ব্যাকেটে লিখে দিয়েছি এটা ঝরিয়া। তবে কয়লা খনির ক্ষেত্রে সিম্বলটা তোমরা কালো কালারের এইভাবে দিয়ে তোমরা চেষ্টা কর ভিতরটা একদমই কালো করে দেবে। বোঝা গেল? তাহলে এটা তোমরা দেখে দেখে ফার্স্ট যেটা করতে হবে তোমাকে, ধরো তুমি ম্যাপ নিলে, একটা এরকম খালি ম্যাপ নিলে, দিয়ে এই যে কোশ্চেন গুলো খাতায় লিখতে বললাম, এই কোশ্চেন দেখে দেখে তুমি দেখে দেখে ফার্স্টে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো। প্রথম দিন দেখে দেখে করো, দ্বিতীয় দিনও দেখে দেখে করো, তৃতীয় দিন তুমি কি করবে, শুধুমাত্র এই কোশ্চেন দেখে দেখে ম্যাপ পয়েন্টিং করার চেষ্টা করো। দিয়ে নিজে নিজে কারেকশন করো, অর্থাৎ তোমার কতগুলো কাছাকাছি ঠিক হয়েছে, বা কতগুলো নিজে থেকেই দেখে বুঝতে পারবে যে কতগুলো তুমি মোটামুটি ঠিক করেছো। তাহলে প্রথম প্রথম দেখা যাবে অনেকটাই ভুল আসবে। কিন্তু সর্বপ্রথম যেটা বলে দেই, ম্যাপ পয়েন্টিং কিন্তু সবচেয়ে বেশি প্র্যাকটিসের জিনিস, বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি আজকে প্র্যাকটিস করলে 8 দিন ছেড়ে দাও, দেখবে তুমি ভুলে যাবে। অর্থাৎ চেষ্টা করো প্রথমে, যে প্রথমে বারবার প্র্যাকটিস করতে, এবং তারপরে যদি 5-6 দিন অন্তর করো তাতেও সমস্যা নেই। আলটিমেট তোমাকে কিন্তু প্র্যাকটিসে থাকতে হবে। নেক্সট দেখো যেটা আমি বলছি, খনিজ তেল। খনিজ তেলে কি কি কোশ্চেন আসে একবার দেখে নাও।
খনিজ তেল থেকে আসে ভারতের প্রাচীনতম তেল খনি ডিগবয়, অথবা পূর্ব ভারতের একটি তেল খনি ডিগবয়। ভারতের বৃহত্তম তেল খনি কি দেখো, বোম্বে হাই বা মুম্বাই হাই। পশ্চিমবঙ্গের একটি তেল শোধনাগার হলদিয়া। ভারতের বৃহত্তম তেল শোধনাগার জামনগর। বোঝা গেল, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার এগুলো কি বলেছি, এখান থেকে শর্ট কোশ্চেনও এসে থাকে। তার মানে দেখো আমি কিন্তু এখানে যে কোশ্চেন মার্ক গুলো দেওয়া আছে 1 2 3 4, দেখো অলরেডি আমি কিন্তু এখানে দিয়েছি। দেখো এই যে এটা কি প্রাচীনতম তেল খনি, দেখো এরকম 1, এই যে 2 3 4, অ্যাকচুয়ালি ম্যাপ পয়েন্টিং এটা দেখো খনিজ তেল। আমি কি বলেছি, এখানে গোল করে দিয়েছি, তুমি আদার্স সিম্বল দিতে পারো। তার মানে নয় সেই গোলটা এত বড় হবে, কোনোদিনও নয়। যেহেতু এটা জায়গা ছোট্ট এরিয়া বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, যতটা পারো মোটামুটি ছোট গোল করে এটাকে নির্দেশ করার চেষ্টা করবে। তাহলে তুমি দেখে দেখে খনিজ তেলের ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করবে। বোঝা গেল। নেক্সট কি বলছি, তাপবিদ্যুৎ। তাহলে তাপবিদ্যুতে কি কি কোশ্চেন আসে একবার দেখে নাও। তাপবিদ্যুৎ থেকে কি কি কোশ্চেন আসে না, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট। পশ্চিমবঙ্গের এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা। ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র বিন্ধ্যাচল। পশ্চিম ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র মুন্দ্রা। ক্লিয়ার। এই কোশ্চেন গুলো মূলত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। তাহলে ফার্স্টে আমার করণীয় কি বলেছি, না নির্দেশিকার টেবিল বানিয়ে ফেলবো, কোনো কিছু দেখার দরকার নেই। আমি সিম্বল দেবো না, নির্দেশিকার টেবিল বানিয়ে লিখে ফেললাম কি কি আছে। তারপরে দেখো এখানে আমি কি করব, না পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। ক্লিয়ার। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র এটা, তাহলে এই সিম্বলটা এখানে দিয়েছি, সেই সিম্বলটা আমি এখানে বসিয়ে দেবো। বোঝা গেল। ধরো পশ্চিমবঙ্গের এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র, ধরো সাপোজ আমি এই সিম্বলের জায়গায় এখানে এরকম গোল দিয়েছি, সাপোজ বলছি, তাহলে তোমাকেও কিন্তু এখানে গোল দিতে হবে। এবার বোঝা গেল কেন আমি বলছি নির্দেশিকার টেবিলে সিম্বলের ঘরগুলো খালি রাখতে। তুমি লিখে ফেললে, কারণ এখানে তুমি যে সিম্বলটা দেবে সেই সিম্বলটা এখানে দিতে হবে। তবে সিম্বলের ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাকে বলে দিই, যদি তোমার ধরো 5টা ম্যাপ পয়েন্টিং দিয়েছে, তাহলে 5টার জন্য কিন্তু তোমাকে 5 রকম সিম্বল ব্যবহার করতে হবে। বোঝা গেল। ধরো এক্সাম্পল বলছি, একটার জন্য গোল ব্যবহার করলে, এটার জন্য এই ব্যবহার করলে, এটার জন্য এরকম, তারপরে দেখো এটার জন্য এরকম। ক্লিয়ার। মানে দেখো আমি যেটা বলতে চাইছি, দেখো 5টার জন্য 5 রকম সিম্বল ব্যবহার করেছি। কোনো অংশের সঙ্গে যেন কোনো অংশের সিম্বল না ম্যাচ করে, এটা কিন্তু একদমই মাথায় রাখবে। ক্লিয়ার। নেক্সট দেখো যেটা বলছি জলবিদ্যুৎ। তাহলে জলবিদ্যুৎ থেকে কি কি প্রশ্ন আসে দেখো, কেরলের বা দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র ইদ্দুকি। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র তেহরি। উড়িষ্যার একটি জলবিদ্যুৎ কেন্দ্র হীরাকুদ। ক্লিয়ার। তাহলে একইভাবে ম্যাপ পয়েন্টিং করবো। বোঝা গেল। আলটিমেট কি বলেছি, প্র্যাকটিসের জিনিস, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখো কি বলছি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি প্রশ্ন আসে, না দক্ষিণ ভারতের একটি বা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি হচ্ছে, কুদানকুলাম। নেক্সট বলছি পশ্চিম ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর। রাজস্থানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দেখো কি রয়েছে, রাওয়াত ভাটা। ক্লিয়ার। তাহলে এইগুলো তোমাকে কিন্তু ফার্স্টে কোশ্চিন দেখে দেখে অ্যান্সার দেখে দেখে তুমি প্র্যাকটিস করবে। ক্লিয়ার। দিয়ে পরবর্তী সময়ে না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। দেখো সৌরশক্তি, সৌরশক্তিতে কি প্রশ্ন আসে, না ভারতের বৃহত্তম ও তামিলনাড়ু সৌরশক্তি কেন্দ্র কামুধি। গুজরাটের বা পশ্চিম ভারতের একটি সৌরশক্তি কেন্দ্র চারাঙ্কা সোলার পার্ক। নেক্সট কি বলছি, রাজস্থানের একটি সৌরশক্তি কেন্দ্র পোখরান, যা হচ্ছে ধীরুভাই আম্বানি সোলার পার্ক। তাহলে ফার্স্ট নির্দেশিকার টেবিলে বানাবো, তারপরে কি করব, ম্যাপ পয়েন্টিং দেবো, তারপরে সিম্বল দেবো। এক্ষেত্রে আমি বলে রাখি সৌরশক্তির ক্ষেত্রে সিম্বলটা তোমরা যেটা বলেছিলাম না, এই ক্ষেত্রে গোল দেবে না, এটা সূর্যের মতো করে তোমরা এইভাবে দেবে, জাস্ট সূর্য বোঝাচ্ছে। ক্লিয়ার। এই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। নেক্সট বলছি কি দেখো, বায়ু শক্তি ও ভূতাপ শক্তি। দেখো বায়ু শক্তি থেকে কি কোশ্চেন আসে, ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি বায়ু শক্তি কেন্দ্র ফেজারগঞ্জ। ক্লিয়ার। নেক্সট দেখো বায়ু শক্তির যেটা বলবো আমি সিম্বলের ক্ষেত্রে বায়ুকল আমরা দেখেছি, এক্ষেত্রে দেখো সিম্বলটা আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করব, যেটা একটা বায়ু কলকে বোঝাচ্ছে মোটামুটি। ঠিক আছে। নেক্সট দেখো ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি দেখো, ভারতের বৃহত্তম ভূতাপ শক্তি কেন্দ্র তাতাপানি। পশ্চিমবঙ্গের একটি সম্ভাব্য ভূতাপ শক্তি কেন্দ্র বক্রেশ্বর। তাহলে এগুলো সিম্বল দেবে। এক্ষেত্রে আমি কি ইউজ করছি, স্টার টাইপের ইউজ করছি, তুমিও দিতে পারো বা আদার্স কোনো তুমি সিম্বল ইউজ করতে পারো। ক্লিয়ার। বোঝা গেল। আশা রাখি তোমাদের এই অংশে আমি পুরো ম্যাপ পয়েন্টিংটা তোমাদের বোঝাতে পেরেছি। আলটিমেট কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি কি কি বললাম একবার এক ঝলকে বলে দিচ্ছি, আমি শুনে নাও। ফার্স্টে যেটা করতে হবে আমাকে,
প্রশ্ন পাওয়ার পরে আমাকে কোশ্চেনের যে দাগ নম্বর থাকবে ম্যাপের উপরে দাগ নাম্বার দেব, নিজের নাম লিখবো, ক্লাস লিখবো, সেকশন লিখবো, রোল নাম্বার লিখবো। তারপরে কি করব আমার, না কোশ্চেনটা আমি দেখে নেব। কোশ্চেনটা দেখে নেওয়ার পরে কি করব, না আমি কোশ্চেনের উপর দাগ নম্বর দিয়েছি, নেক্সট কি করব, নির্দেশিকার টেবিল বানিয়ে ফেলবো। বোঝা গেল? এখানে চারটা আছে, চারটার জন্য চারটা বানাবো, পাঁচটা থাকলে পাঁচটা নির্দেশিকার টেবিল বানিয়ে ফেলবো, কিন্তু এই সিম্বলের ঘরগুলো কি করব, খালি রাখতে বলেছি। ক্লিয়ার? তারপরে আমি কি করব, ওই যে দাগ নাম্বার দেওয়া আছে কোশ্চেনে, সাপোজ এটা আমি কি বললাম, না 10-এর দাগ, এটা এ বি সি ডি, তাহলে সেই অনুযায়ী আমি এখানে ম্যাপ পয়েন্টিং গুলো নির্দেশ করব। ধরো পাঁচটা থাকলে পাঁচটার জন্য 5 রকম সিম্বল, 10টা থাকলে 10টার জন্য 10 রকম সিম্বল। এবার যদি কোনো সময় একই দিয়ে থাকে, সাধারণত একই দেয় না, মানে ধরো দুটো কয়লা খনি দেখাতে বলবে, এটা সাধারণত হয় না। তো দুটো যদি কয়লা খনি দেখাতে বলে, দুটো সিম্বল একই হবে, তার মানে এই কয়লা খনির সঙ্গে লৌহ আকরিকের সিম্বল কোনোদিনও ম্যাচ করবে না। বোঝা গেল জিনিসটা? তাহলে আমাকে কি করতে হবে, পাঁচটার জন্য 5 রকম সিম্বল বা 10টা থাকলে 10 রকম সিম্বল ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? নির্দেশিকার টেবিলটা কি করবে, যেটা ম্যাপ পেয়েছো চেষ্টা করবে এই ম্যাপের মধ্যে, মানে সামনের দিকেই করতে হয়। অনেকে কি করে পিছন দিকে করে, পিছন দিকে করলে কিন্তু খাতা দেখার সময় ভীষণ ভীষণ ভাবে অসুবিধা হয়, তাতে কিন্তু টিচার খুব বিরক্তি ফিল করে। যদি জায়গা না থাকে বা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে পিছনে করো, নাহলে চেষ্টা করবে কিন্তু সামনের দিকে কোনো ফাঁকা স্থান খুঁজে দরকার হয় ছোট করে করতে। আর ম্যাপ পয়েন্টিং পেন্সিলে করবে, নির্দেশিকার এই লেখাগুলো তোমরা পেনে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে ফার্স্ট কি বলেছি, একটা ভারতের ম্যাপ নেবে, ওই ভারতের রাজনৈতিক ম্যাপ নিয়ে ভারতের কোথায় কোন রাজ্য সেটা ভালো করে প্র্যাকটিস করবে। কেন করবে সেটাও আমি বলে দিয়েছি। বোঝা গেল? আর একটা জিনিস আমি কি বলছি, যে প্র্যাকটিস করার পরে তোমাদের যে অ্যান্সার কপিটা দিলাম, এই অ্যান্সার কপিটা কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। আর তারপরে কি করবে, নিজে না দেখে করার চেষ্টা করবে, এক সময় তুমি দেখবে ম্যাপ পয়েন্টিং সহজভাবেই পেরে যাচ্ছ। ঠিক আছে? ভিডিওটি তোমরা ভালো করে দেখেছো আশা রাখি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, এবং তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি পরবর্তী ভিডিওতে পশ্চিমবঙ্গের যে ম্যাপ পয়েন্টিং সেগুলো নিয়ে আলোচনা করব, বা তোমাদের এক ঝলকে সমস্ত প্রশ্নের উত্তর, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা তোমাদের সাজেশন কি হবে, সমস্ত কিছু আমি এই চ্যানেলেই আলোচনা করব।